নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন ডবল ডোজের ফলাফল। লিখেছেন আশাপূর্ণা দেবী। শুরু করছি আজকের গল্প পাঠ, ডবল ডোজের ফলাফল। উচ্চ মাধ্যমিক টেস্ট শুরুর দিন সকালবেলার ঘুম থেকে উঠেই উপমন্যুর মনে হলো মাথার মধ্যেটা যেন বিলকুল ফাঁকা, স্রেফ ধূসর মরুভূমি। ব্রেন কোনো কাজ করছে না। এতদিন ধরে যা কিছু পড়েছে টড়েছে, ব্রেনের দেওয়ালে তার ছায়া মাত্র নেই। আদেও কিছু পড়েছে কি? কি পড়েছে ভাবতে গিয়ে চোখের সামনে একটা অন্ধকারের পর্দা ঝুলতে দেখল। ভাবতে ভাবতে মুখ ধোবার জন্য বাথরুমের দিকে এগোলো। রনিতা দেখতে পেয়ে বলে উঠল, এই ছোটদা, পায়জামা লটপটাতে লটপটাতে অমন ভ্যাবলার মতন করে হাঁটছিস যে, আছাড় খেতে চাস? উপমন্যু কপালে হাত দিয়ে বলল, মাথাটা কেমন ঘুরছে রে। মা দালান ধারে বসে কুটনো কুটছিলেন। বলে উঠলেন, মাথার আর কি দোষ, আজ পরীক্ষা, কাল রাত্রিরেও রাত 2টো পর্যন্ত পড়া হলো বাবু। তাও আবার দাদার ঘুম হবে না বলে মোমবাতি জেলে। তা মাথা ঘুরবে না? আমার বাবা বলতেন, পরীক্ষার আগের দিন সব বইপত্র তুলে রাখতে হয়। ওই দিনটা কেবল মনে মনে ভাবতে হয় এ পর্যন্ত কি কি পড়েছি, আর তার থেকে কোন কোনটা কোশ্চেন পেপারে আসা সম্ভব। মার পরলোকগত বাবার উপদেশবাণী শোনবার জন্যে অবশ্য দাঁড়িয়ে থাকলো না উপমন্যু, বাথরুমের মধ্যে ঢুকে গেল। আর তার একটু পরে বাথরুমের মধ্যে হুড়ুম দুরুম গাড়ুম গুড়ুম একটা শব্দ শোনা গেল। মনে হলো জল ভরা একটা বালতি বোধহয় কলের গলা থেকে হ্যান্ডেল ছিঁড়ে বা ধাক্কা খেয়ে পড়ে গেল। এখন তো আর আগের মতন লোহার বালতির ব্যবহার হয় না, সব ওই পলিথিন, প্লাস্টিক এইসব। তাই ঝনঝনানি শব্দ না হয়ে দুরুম ধপাস এই ধরনের শব্দ। কি হলো? কি পড়লো? ছুটে এলো বাড়ির লোকেরা। মা দরজায় হাত দিল, অমনু, কি পড়লো? কি ভাগ্যে শুধু মুখ ধুতে গেছে বোধ হয়, দরজার ভিতর থেকে ছিটকিনি লাগায়নি। ভেজানো দরজা খুলে গেল, আর দেখা গেল বাথরুমের মেঝেটা জলে থই থই। লাল রঙা মস্ত বালতিটা তার উপর গড়াগড়ি খাচ্ছে, আর তার সঙ্গে প্রায় লেপ্টে কুঁকড়ে শুকড়ে ঘাড় গুজে পড়ে আছে উপমন্যু। ঘন্টা বাদেই যাকে পরীক্ষায় বসতে যেতে হবে, কোনোভাবে না হয় পড়েই গেছে আছাড় খেয়ে, তো উঠছে না কেন? এই ডিসেম্বরের শেষে ঠান্ডা থই থই জলের উপর এ কি সর্বনেশে দৃশ্য! মনু, ও মনু, পড়লি কি করে? মেঝে তো একটুও শ্যাওলা নেই বাবা, ওঠ ওঠ। মনু অর্থাৎ উপমন্যু নিঃসার। অতএব দাদা আর কাজের ছেলে স্বদেশ দুজনে মিলে উপমন্যুকে ধরাধরি করে তুলে আনল এবং তাড়াতাড়ি ভিজে পায়জামা গেঞ্জি ছাড়িয়ে গা মুছিয়ে শুকনো জিনিস পরিয়ে বিছানায় শুইয়ে দেওয়া হলো। উপমন্যুর জ্ঞানগম্যি নেই। সুবীর অর্থাৎ উপমন্যুর বাবা ঘটনার সময় হাঁটতে বেরিয়েছে। রোজ সকালেই তিনি হাঁটতে বেরোন এবং ফেরার পথে বাজার করেই ফেরেন। ভদ্রলোক তো ফিরে এসে থ। আজ উপমন্যুর পরীক্ষা, তাড়াতাড়ি ভাত খেতে বসবে, তাই মাছ একেবারে কেটে কুটেই উনি নিয়ে এসছেন। ভেবেছেন বাড়ি এসেই বলবেন, মনুকে যেন আজ শুধু পেটির মাছ দেয়া হয়, যাতে কাটা কম। দেরির ভয়ে রিকশা করে বাড়িতে ফিরেছেন।
সেসব বলা তো মাথায় উঠল। বাজার করা রিক্সাটাকে নিয়েই ডাক্তার বাড়ি ছুটলেন। বরাবরের বাড়ির ডাক্তার অভিমন্যু আর উপমন্যুদের তুই তোকারি করেই বলেন। ওদের বাপকে নাম না ধরেও চ্যাটার্জি বলেন, আর তার গিন্নিকে বলেন বৌমা। তো সেই বৌমাকে ছেলের বিছানার কাছে বসে চোখ মুছতে দেখে একখানা ধমকি দিয়ে বসলেন। এসব কি হচ্ছে বৌমা? আমি তো ভাবনার কিছুই দেখছি না। ডাকলে সাড়া না দেবার মতো তো নয়। হার্টবিট, পালস বিট সবই নর্মাল। চোখের তারাও স্বাভাবিক। চোখের পাতা তো টেনে দেখলাম। আচমকা পড়ে গিয়ে বোধহয় নার্ভাস হয়ে গিয়ে একটু ঝিমিয়ে আছে। রনিতা বলল, সকালে উঠে বলল মাথা ঘুরছে। তাই নাকি? রাতে কি খেয়েছিল? মাংস? আর তার সঙ্গে নতুন নলেন গুড়ের পায়েস? না না না, ছোটদাও সব পায়েস টায়েস খায় না। কাল মাংসও হয়নি। আজ থেকে ছোটদার পরীক্ষা শুরু। কি হবে ডাক্তার জেঠু? ওর পরীক্ষা দেওয়া হবে না আজ? আজ থেকে পরীক্ষা শুরু? অ, তাই বেটার মাথা ঘুরছে। পড়াশোনায় ফাঁকি দিয়ে বেরিয়েছে বোধহয়। দেখো কেমন থাকে। যাকগে, এখন না তা নিয়ে মাথা ঘামাতে বসতে হবে না। আমার তো মনে হয় ভাবনার কিছুই হয়নি। তবে জ্ঞান ফিরতে বেশি দেরি হয়ে গেলে আমার যেন আবার একটা খবর দেওয়া হয়। আর ঘন্টাখানেকের মধ্যে সেন্স এসে গেলে কিছু খেতে চাইলে খেতে দেওয়া দরকার, তবে লিকুইড। ভাবনার কিছু নেই বলে গেলেও ডাক্তার চলে যাবার পরও বাড়িতে যেন একটা শোকের মতো ছায়া। পরীক্ষা তো লাটে উঠল। হঠাৎ কি হলো ছেলেটার? কি এমন হলো? সেইটা নিয়েই একটা বিশাল রহস্য। ঘন্টাখানে কেন, আধ ঘন্টা পরে চোখ মেলল উপমন্যু, অর্থাৎ মনু। আর কেমন যেন ভারী ভারী অথচ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, পটলা, ওটা কি হচ্ছে? হ্যাঁ? পটলা মনুর জ্যাঠামশায়ের ছেলেবেলার ডাকনাম, কিন্তু তাকে ডাকনাম ধরে ডাকবার লোক এ বাড়িতে কি আছে? এ বাড়িতে কেন, কোনো বাড়িতেই কি আছে? তাছাড়া তিনি তো এখন আছেন তার মেয়ে জামাইয়ের কাছে চন্দননগরে। মনু, এই মনু, কি বলছিস? দাদা অভিমন্যু বলল। উপমন্যু বলে বসল। একটু যেন অবাক চোখে তাকিয়ে দেখে বলল, তুই কে? আমি কে? আমায় চিনতে পারছিস না? ন্যাকামি হচ্ছে না? তবু মনু সেই ভারী গলায় বলে উঠল, ভম্বল, ভম্বল কোথায় গেলি? এই ছেলেটি কে বলতো? ভম্বল উপমন্যুর বাবার ডাকনাম। সে নাম ধরে একমাত্র জেঠুই ডাকেন, এবং বড় পিসিমা এলে তিনি। রনিতা জোরে বললে, কি হচ্ছে ছোটদা? বাবার নাম ধরে ডাকছিস যে বড়? বাবা এখন ডাক্তার জেঠুকে খবর দিতে গেছেন তোর জ্ঞান ফিরেছে, তাই। এই মেয়েটাই বা কে? আমায় তুই বলছে যে বড়? ভম্বল, বড় বৌমা, সুমতি বলে আবার শুয়ে পড়ল চোখ বুজে। সুমতি এদের বড় পিসিমার নাম, বর্ধমানে থাকেন। হঠাৎ এইসব গুরুজনদের নাম ধরে ডাকতে শুরু করলো কেন? সকলেই মুখ চাওয়াচাই করতে লাগলো। মনুর মা, অর্থাৎ বোধহয় যিনি বৌমা, তিনি ছেলে চোখ খুলেছে দেখেই ছেলের জন্য একটু হরলিক্স তৈরি করে আনতে গিয়েছিলেন। নিজে এসে তাড়াতাড়ি বললেন, মনু, মনু, এমন করছিস কেন বাবা? এই নে, এটুকু খেয়ে নে। পড়ে গিয়ে মাথাটা ঝিমঝিম করছে তো। উপমন্যু উঠে বসে চোখ বোঝা অবস্থাতেই কাপটা ধরে এক চুমুক খেয়েই বলে উঠল, এটা আবার কিরকম চা? কে বানিয়েছে? চা তো নয় বাবা, হরলিক্স। হরলিক্স? উপমন্যু চোখ খুলে চারিদিকে তাকালো, দৃষ্টি কেমন উদ্ভ্রান্ত। কেন?
হরলিক্স খেতে হবে কেন? আমি আমি কেন হরলিক্স খাবো? আমি কি এখন রুগী? হরলিক্স খাওয়াবে তোমার ওই পুচকো খুকিকে। পুচকে খুকি? উপমন্যুর মা ভয়ে কাঠ। পুচকে খুকি? পুচকে খুকিকে? ও, মনে পড়েছে। ভাসুর ঠাকুরের বড় মেয়ে, চন্দননগরে যার কাছে এখন ভাসুর আর আমার বড় যা গেছেন, অর্থাৎ সেই পটলা, আর তার মেয়ে সেই অনিতাকে শ্বশুরমশাই ছোটবেলায় পুচকে খুকি বলতেন। ও, সেই তাকেই যা দেখে গেছেন তিনি, আর কোনো নাতি নাতনিকেই দেখেননি। তার আগেই তিনি মারা গেছেন। মনু? মনু হঠাৎ এসব বলছে কেন? তবে কি এতকাল পরে তিনি ভূত হয়ে এসে এই নাতিটার ঘাড়ে এসে চাপলেন? কি সর্বনেশে কথা! ভয়ে প্রথমটা তো কাঁপ, তারপর কাঁপতে কাঁপতে বলে, মনু, এসব কি বলছো বাবা? তোমার আজ পরীক্ষা, মনে নেই? তুমি আবার কে? মনু বলে ওঠে। ও, ছোট বৌমা। এমন বুড়ো বুড়ো লাগছে কেন তোমায় দেখতে? আর বড় বৌমা কই? মনুর মা ভয় ভয় বলেন, মেয়ের বাড়ি গেছেন চন্দননগরে। মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি আবার কি? সেই ছোট্ট মেয়েটার আবার নিজের বাড়ি আছে নাকি? না, তীর্থ থেকে ফিরে সব যেন কেমন গোলমাল লাগছে। আবার শুয়ে পড়ল। তীর্থ থেকে? সেও তো একটা কথা। উপমন্যুদের ঠাকুর দাদা তীর্থে গিয়ে মারা গিয়েছিলেন। একটা দলের সঙ্গে গিয়েছিলেন কেদারবদ্রী। ফেরার সময় পথে দারুণ অসুখ ধরেছিল। কোনো মতে বাড়ি ফিরেই মারা যান। এসব তো কবেকার কথা, সবাই ভুলে গেছে। আর এরা তো ঠাকুরদা ভদ্রলোককে চোখেই দেখেননি। তবে সর্বদা চোখের সামনে তার মস্ত এনলার্জ করা ফটোটা ঝোলানো আছে, এই যা। ভদ্রলোকের চোখ দুটো বিশাল বড় বড়, দেখে মনে হয় যেন জলজ্যান্ত তাকিয়ে আছেন। উপমন্যু ছেলেবেলায় জেঠুর কাছে আর পিসির কাছে কেবলই জিজ্ঞাসা করত, উনি কার বাবা? পিসিরও বাবা? জেঠুরও বাবা? আবার বাপিরও বাবা? উনি তোমাদের কি বলতেন? ও, এইসব? আর আমাদের? আমরা তখনও জন্মাইনি। উনি কি করতেন? কি খেতেন? তোমরাই বা কি করতে? ইস, আমি যদি জন্মাতাম, ওনার গোপ ধরে টানতাম। কি বড় গোপ! সবাই হাসতো, কিন্তু সেও তো কতদিনের কথা। সে ভদ্রলোকের তো এতদিন অন্য কোথাও জন্মে গিয়ে খোকা হয়ে বেড়াবার বা স্কুলে যাবার বয়স পর্যন্ত হয়ে যাবার কথা। এতদিন পরে ভূত হয়ে আসবেন কেন তিনি? ভাবতে ভাবতে আর কাঁপতে কাঁপতে উপমন্যুর মা প্রায় অজ্ঞান হয়ে শুয়ে পড়লেন। ডাক্তার এলেন কিছুক্ষণ পরে। উপমন্যু তখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে। কই, তোমার নাড়িটা দেখি বলে কম্বল তুলতেই উপমন্যু খ্যাক করে ওঠে। তুমি আবার কে হে? গলায় ওটা কি ঝুলছে? আ, ডাক্তার? তো হঠাৎ আমার নাড়ি দেখার কি দরকার পড়লে তোমার? না 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 না, আমার ওপরে সব সর্দারি তোমার চলবে না। গলার স্বর কখনো ভারী, কখনো ফ্যাস ফ্যাসে। ডাক্তারকে অন্য ঘরে ডেকে এনে এই ঘটনা বলতেই ডাক্তার রেগে উঠে বললেন, ছেলের ঘাড়ে ভূত চেপে থাকে তো ওঝা ঠাকুরকে চ্যাটার্জি, আমি এসবের মধ্যে নেই। আমি তো দেখছি সবই নর্মাল। এসব চালাকি করে বলছে তোমাদের ভয় খাওয়ানোর জন্য। উপমন্যুর বাবা বললেন, বাহ, হঠাৎ আমাদের ভয় খাওয়ানোর জন্য? এটা কি রকম? কেনই বা কি দরকার? দরকার হয়তো একটু মজা করা। তোমার এই ছেলেটি তো খুবই লক্কা। সর্বদাই তো দেখি বন্ধু পরিবেষ্টিত হয়ে রাস্তায় ঘুরছেন। যাক, ওষুধ টষুধ কিচ্ছু দিচ্ছি না। দেখো, খিদে পেলে কি করে। বাবার আত্মা ওকে ভর করেছে তোমার মনে হচ্ছে? হাসালে চ্যাটার্জি। তো ডাকোগে না ওই সব আত্মার ডাক্তারকে, যত সব। চ্যাটার্জি ভয়ে ভয়ে বলে, তো আপনার বৌমাকেও একবার একটু দেখে যান না। কেন? তার আবার কি হলো? কিছু না, মানে একটু ভয় পেয়ে গিয়ে।
তা তিনি অবশ্য ততক্ষণে সামলেছেন। ডাক্তারকে দেখে মাথায় কাপড় দিলেন, তারপর বললেন, হঠাৎ পড়ে যাওয়ার পর থেকে। ডাক্তার হচ্ছেন বিজ্ঞানের ছাত্র। বললেন, পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে ব্রেনে এফেক্ট করতে পারে বৌমা, তবে ব্রেনের মধ্যে ঠাকুরদাদার আত্মার ভয় হতে এটা কখনো আমি দেখিনি কাউকে। আমার কাছে এ রোগের কোনো ওষুধও নেই। ভাত ঠাত খেতে চাই তো দেয়া হয় যেন, বুঝেছ? চললাম। ডাক্তার তো বলে চলে গেলেন তার কাছে এ রোগের ওষুধও নেই, কিন্তু রোগটা যখন আটকে রয়েছে ওষুধ তো একটা দরকারি। অতএব পটলা অর্থাৎ সুবীর চ্যাটার্জির কাছে খবর গেল তাড়াতাড়ি চলে আসতে। খবর গেল বর্ধমানে সুমতির কাছেও। দুজনেই একসঙ্গে এলেন সন্ধ্যা পার করে। উপমন্যু তখন তোয়াজ করে দালানে আসন পেতে বসে গরম লুচি, ফালা ফালা বেগুন ভাজা, ফুলকপি ডালনা আর কাটা কম পেটির মাছ চালাচ্ছেন। সকালে ভয়ে ভয়ে ভাত খেতে দেওয়া হয়নি, যদিও বারবার বলেছিল উপমন্যু, বৌমা, কত বেলা হয়ে গেল, ভাত আর দিচ্ছ না কেন? তো বৌমাটি বলেছিল, ডাক্তারবাবু বলেছিলেন আর জলীয় জিনিস খেতে। ধত্তারি, ডাক্তারবাবু কেন, আমার কি হয়েছে? উপমন্যুর মা ছেলেকে আপনি বলবেন না তুমি বলবেন বুঝতে না পেরে সাবধানে বললেন, মানে সকালে স্নানের পরে মাথা ঘুরে পড়ে যাওয়ায়। মাথা ঘুরে? আমার এবার মাথা ঘুরতে যাবে কেন? ঘুরলো তো সেই কোন একটা ছেলের, আছাড় খেলো তো সেই ধাই ধপাস। হা 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 হা। যাকগে, তাহলে 4টি গরম মুড়ি আর মচমচ করে ভাজা কতগুলি বেগুনি দাও। অভিমন্যু, রনিতা এরা এখনো থতমত, কারণ বাবার কাছে শুনেছিল তার বাবা নাকি গরম মুড়ির সঙ্গে বেগুনি খেতে খুব ভালোবাসতেন। তত্ত্বাবধি ওরা আর এদিকে মারাচ্ছে না। বাবা তো অফিস কামাই করে জেঠু পিসিকে খবর দেবার জন্য ছুটোছুটি করছেন। বেচারি মায়েরই যত জ্বালা, ছেলের ঘাড়ে চাপা শ্বশুরের ভূতের তোয়াজ করতে করতেই প্রাণ যাচ্ছে। সন্ধে হতেই লুচির ব্যবস্থা করছেন এবং শ্বশুর টেবিলে খাবেন কি খাবেন না বুঝতে না পেরে মেঝেতেই কার্পেটের আসন পেতে খেতে দিয়েছেন। সুধীর আর সুমতি, এক রিটায়ার্ড ভদ্রলোক আরেকটি গিন্নিবান্নি মেয়ে, এসে পড়ে আহাররত উচ্চ মাধ্যমিক পড়ুয়া কিশোরটির কাছে প্রায় আছড়ে পড়ে বসে বললেন, বাবা, ও বাবা। ঘটনাটি বিশদ জেনেই এসেছেন অবশ্য। উপমন্যু বলে উঠল, ও, তোরা এসে গেছিস, ভালো ভালো, কতদিন দেখিনি। তো বড় বৌমা কই? সুধীর বললেন, তার শরীরটা ভালো নেই। তা বস বস, চায়ের সঙ্গে গরম লুচি খা। তারপর শুরু হয়ে গেল পুরনো কথা। সুমতি ছেলেবেলায় লুচি দেখলেই খাবো খাবো করতো, তাই না? এখন কত বুড়ো হয়ে গেছিস। ও বাবা, তোমার এখনো সে কথা মনে আছে? পটলা, তুই রিটায়ার করেছিস? বলিস কি? এই তো সেই দিন বই খাতা নিয়ে স্কুলে যেতিস, একদিনও তো কামাই করতে চাইতিস না। পটলা কণ্টকিত হন, কি স্মরণ শক্তি! কিন্তু 20 বছর আগে চন্দ্রবিন্দু হয়ে যাওয়া বাবা একটা বালকের দেহে ভর করে স্মরণ শক্তি দেখিয়ে আর সংসারের কি লাভ করবেন? সুমতি অন্য জায়গায় এসে ফিসফিস করে পরামর্শ করেন, ওঝাই হচ্ছে দাওয়াই, বুঝেছিস তো? বর্ধমানে সুমতির জানা খুব ভালো ওঝা আছে। কাল ভোরের গাড়িতেই তাকে নিয়ে আসতে বলা হোক। সুমতির শ্বশুরবাড়ি কে যেন পোস্ট অফিসে কাজ করে, সেখানে টেলিফোন আছে, রাত 10টার মধ্যে ফোন করে দিলে ম্যানেজ হয়ে যাবে। তবু সুমতি রাত্রে শোবার আগে কাঁদো কাঁদো হয়ে বলেন, বাবা, তুমি তো অনেক দিন আগে সংসারের মায়া কাটিয়ে চলে গেছো, আবার কেন ফিরে আসা বাবা? আর ছেলেটার পরীক্ষাটা তুমি ভুন্ডুল করে দিলে। তাছাড়া ওঝাদের তো শরীরের মধ্যে মমতা থাকে না, হয়তো এমন ঝাড় দেবে। ওঝা
উপমন্যু অবাক হয়ে তাকায়। তারপরই ঠাকুরদাদার গলার স্বর করে বলে, ওঝা মানে কলকাতার আবার ওঝা কোথায়? কলকাতায় নয়, আমার শ্বশুরবাড়ির দেশ থেকে আসতে বলা হয়েছে। এই এই খবরদার, ওই সব শ্বশুর বাড়ি টাড়ি আমাকে দেখাতে আসবি না তো, বলে দিচ্ছি, একদম রক্ষে থাকবে না, খবরদার। সুমতি ভয়ে ভয়ে বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ ঘরে এসে বলেন, ব্যাপার মুখ্য, তিনি একবার এসে পড়লেই হয়। তবে তাঁর চিকিৎসা বড্ড উগ্র। হে ভগবান, কখন সকাল হবে, আমি সারা রাত জেগে দুর্গা নাম জপ করব। কিন্তু সকাল হতে কি আর তর সইল? রাতারাতি আর এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল নাকি? রাত্রে শোবার ব্যবস্থা হয়েছিল এইভাবে। অভিমন্যু উপমন্যু এই দুই ভাইয়ের শোবার ঘরে, আপাতত ঠাকুরদাদার আত্মার ঘর, সেই ঘরে আলাদা বিছানায় জেঠু আর বাপি এবং উপমন্যু ওরফে বাবার আত্মার। মায়ের ঘরে মা, বড় পিসি আর রনিতা। দুই ভাইয়ের পড়ার ঘরে অভিমন্যু একা। বড় পিসির নির্দেশে সব ঘরে, এমনকি সারা বাড়িতে আলো জ্বলবে, নেভানো চলবে না। চোখে আলো লেগে ঘুম আসবে না। শীতকাল তো, চাদর কম্বল চাপা দিয়ে ঘুমাও সবাই, আলো কম্পালসারি। কিন্তু মাঝরাত্রিরে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। সঙ্গে সঙ্গে তুমুল কলরোল। আলো আলো, টর্চ, এই টর্চগুলো কোথায় গেল? মোমবাতি নেই? ও অভি, তোদের পড়ার ঘরে কালকে মোমবাতি ছিল না? মনু কাল মোম জেলে রাত জেগে পড়ালেখা করছিল তো। উফ, দরকারের সময় যে টর্চ ফর্চগুলো কোথায় যায়। এই দেশলাইটা নে তো, কাঠি জ্বালতে জ্বালতে দেখ তো মোমবাতিটা কোথায় আছে। আর অমনি এক ভৌতিক কাণ্ড। এই কলরলের মধ্যে ঠাকুরদাদার ভূত সমেত উপমন্যু কিনা একটা বিকট শব্দ করে মশারির দড়ি ফড়ি ছিঁড়ে লেপ কম্বল জড়িয়ে খাট থেকে গড়িয়ে থপাস। তার মানে একই দিন রাত্রির মধ্যে দুবার মাথায় চোট। উপপন্নুর মা ছুটে এই ঘরে এসে ডুকরে কেঁদে ওঠেন, ছেলেটা আর বাঁচবে না। বাতি খুঁজে পাওয়া গেল, টর্চও। ছেলেকে বা বাবাকে সাবধান করে তুললেন দুই চ্যাটার্জি, শুয়ে দিলেন খাটে। রনিতা ডুকরে বলল, জেঠু, মাথাটা কি ফেটে গেছে ছোটদার, নাকি মাথায় একটা মস্ত বড় গোল আলু গজিয়ে গেছে গো? জেঠু বললেন, আরে না না, কিচ্ছু হয়নি, লেপ কম্বল মশারি সব শুদ্ধ জড়িয়ে পড়ে শুধু কুমড়োর মতন গড়াগড়ি করেছে, মাথার নিচে বালিশটা পর্যন্ত রয়ে গেছে। তবে আজ সব দিকেই ব্যাড লাক, না হলে শীতের মাঝরাতে লোডশেডিং কেন? সুমতির এখন দুর্গা নাম বন্ধ। নিঃশ্বাস ফেলে বললেন, ওটাও হয়তো বাবারই খেলা। কতক্ষণে যে রাত ভোর হবে, কতক্ষণে যে তিনি এসে পৌঁছবেন, তিনি মানে সেই করালি ওঝা, কিন্তু তার কি আর আসবার দরকার রইল? একই দিনে দুবার মাথায় চোট লেগে ডাক্তার ডাক্তার যেটু হা হা করে হেসে বলে উঠলেন, তার মানে বিষে বিষে বিষক্ষয়। কেমন কিরে রনি, কান্না থেমেছে তো? তাহলে জম্পেশ করে একটু চা খাও। রাতে সেই পড়ে যাবার পরই হঠাৎ দেখা গেল যে মনু, সেই মনুই আছে। বলে উঠেছিল, তোমরা এই ঘরে কেন? জেঠু কখন এলে? দাদা কোথায়? আর তারপর বলেছিল, অনেকক্ষণ মোম জেলে পড়ে ভীষণ ঘুম পাচ্ছে, ভোরে ভোরে জাগিয়ে দিও, কাল আমার পরীক্ষা শুরু। এখন সকালে উঠে মাকে তাড়া লাগাচ্ছে। বললাম, ভোরে ভোরে জাগিয়ে দিতে, জানো না আজ পরীক্ষা? তার মানে ধরে নিতে হচ্ছে প্রায় পুরো একটা দিন রাত্রের স্মৃতি মুছে গেছে ওই মনু নামের ছেলেটার। বাড়িতে আজ আনন্দের হাট, কারণ খানিকটা পরে বাড়ির জামাই অর্থাৎ চাটুর্যদের জামাইবাবু মনু রনিদের পিসে মশাই বর্ধমান থেকে এসে হাজির হবেন। ভোরের গাড়িতেই বেরিয়েছেন, এসেছিলেন অবশ্য ভগ্ন দূত হয়ে।
বললেন সেই করালি বেটাকে পাওয়া গেল না। ব্যাটা নাকি এখন জেল খাটছে। বোধহয় কাদের বাড়িতে নাকি ভূত ছাড়াতে গিয়ে একটা রোগা পটকা বউকে এমন মারে মেরেছিল যে বউটা অক্কা। ব্যাস, এখন 10 বছর ঘানি টানুক বাবু। মনুর মা শিউরে ওঠেন, ও বাবা, আমার মনু তো রোগা পটকা। যাক বাবা, বাঁচা গেছে। বাড়িতে জামাইবাবু এসেছেন অনেক দিন পরে। মুরগি আনো, ইলিশ আনো, চিংড়ি আনো, রাজভোগ আর নলেন গুড়ের সন্দেশও আনো। কিন্তু উপমন্যুর পরীক্ষা, তা সে আর কি হবে, ছেলে বেঁচেছে এই ঢের। তাকে বলা হয়েছে, তুমি কাল পড়ে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলে, সারাদিন জ্ঞান ফেরেনি, রাত্রিরে আবার পড়ে গিয়ে নর্মাল। আর বাকি কথাগুলো অবশ্য চেপে ফেলা হয়েছে তার কাছে। খুব ইনোসেন্টের মতো সেও মেনে নিয়েছে সে কথা। আর বলেছে কি, আর কি বা করা যাবে, লাকি যখন ব্যাড, আগামী বছরই পরীক্ষায় বসতে হবে। সকলেই নিশ্চিন্ত। ঠাকুরদা ঘটিত নাটকটি টের পায়নি উপমন্যু। কে আর সন্দেহ করতে পারবে, সে নাটকের নাট্যকার স্বয়ং উপমন্যু চ্যাটার্জি যে নিজেই। কাল রাত 2টো পর্যন্ত জেগে নাটকের খসড়া বানিয়েছে যে সে নিজেই, এবং মাঝে মাঝে মগজ হাতড়ে হাতড়ে নোটও করেছে। এই রকম: বড় চ্যাটার্জি, ডাকনাম পটলা; ছোট চ্যাটার্জি, ডাকনাম ভম্বল; বড়দি অনিতা, ডাকনাম পুঁচকে খুকি; মুড়ি বেগুনি, লুচি বেগুন ভাজা, যদিও অখাদ্য আমার। বেগুন ভাজা আবার মানুষে খায়? যাকে একটা দিন। এখন ভাত খেয়ে দেখা করতে চলেছে তার পরম গুরু, নাটকের গুরু, প্রাণের বন্ধু অরূপ রতনের সঙ্গে। ডাক্তারবাবুর কাছে খবর, অরূপেরও নাকি কাল পরীক্ষা দেওয়া হয়নি। পরশু রাত থেকে হঠাৎ আচমকা তার মাথার গোলমালের লক্ষণ দেখা গিয়েছে। এখন তাকে ঘরে ছিটকিনি বন্ধ করে আটকে রাখা হয়েছে। পড়ে যাওয়ায় ডবল ডোজে না হয়ে বিষে বিষক্ষয় হলো, কিন্তু চটজলদি পাগলের পাগলামি সারবার উপায় কি? মুশকিলে পড়ে গেল বেচারি অরূপ। ভাগ্যিস সেদিন ওর কথা সমর্থন করেনি মনু। বলেছিল, না রে, পরীক্ষার আগেই হঠাৎ দুজনে পাগল হয়ে গেলে লোকের সন্দেহ আসবে। আমি দেখি কিভাবে ম্যানেজ করতে পারি, বুঝলি তো। তবে না, ওই অরূপের সঙ্গে আর না। ওর প্ররোচনাতেই তো পড়ে পড়ে সারা বছর ফাঁকি মেরেছে মনু। অরূপ বলতো, সারা বছর ধরে পড়ে ধোবির গাধারা। আমার মতে ওস্তাদের মার শেষ রাত্রে, বুঝেছিস মনু? আহা, আড্ডার মতো সুখের ব্যাপার আর আছে? অতএব যখন তখন আড্ডা চলেছে, চলেছে যেখানে সেখানে আড্ডা। স্কুল পালিয়ে আড্ডা না, আর না, আর স্কুল পালিয়ে আড্ডা না। সামনের বছর মার্কাটারি রেজাল্ট দেখিয়ে দেবে উপমন্যু। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।